2010 সাল ঢাকার ধানমন্ডিতে এক যুবককে অপহরণ করা হয়। এরপর কোনো রকম চেতনানাশক ছাড়াই তার 2 ঠোঁট সেলাই করে দেওয়া হয়। আবার আরেকজনকে আটক করে তার যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক ভুক্তভোগী প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পরে তাকে উদ্ধার করে সেখানেই গুলি করে হত্যা করা হয়। যে 3টি ঘটনার কথা বললাম, এগুলো কোনো হলিউড বা বলিউডের ক্রাইম থ্রিলার মুভির দৃশ্যপট নয়, সম্পূর্ণ বাস্তব ঘটনা, যেগুলো উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের সেই প্রতিবেদন গত 14 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। গণমাধ্যমকে সরবরাহ করা সেই প্রতিবেদনের প্রকাশযোগ্য অংশতে গা শিউরে ওঠার মতো ভয়ানক তথ্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিরোধী মতের মানুষকে গুমের সঙ্গে কারা জড়িত, কিভাবে গুম করা হয়েছে, কিভাবে নির্যাতন বা হত্যা করা হতো, তার নানা রকম বর্ণনা উঠে এসেছে সেই প্রতিবেদনে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও রয়েছে প্রতিবেদনটিতে। আনফোল্ডিং দ্য ট্রুথ প্রতিবেদনে বলা হয়েছে যেসব ঘটনায় 4টি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোকে গুম হিসাবে সংজ্ঞায়িত করেছে কমিশন। বৈশিষ্ট্যগুলো হলো ভুক্তভোগীর স্বাধীনতা হরণ, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের সম্পৃক্ততা অথবা তাদের প্ররোচনা থাকা, বন্দির অবস্থান সম্পর্কে তার পরিবারকে না জানানো এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেওয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের পুরোটা সময় জুড়েই অনেক মানুষ গুম হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত কমিশনের কাছে গুমের অভিযোগ এসেছে 1676টি। প্রাথমিকভাবে এর মধ্যে থেকে 758টি অভিযোগ পর্যালোচনা করেছেন তারা। গত 16 বছরে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে 2016 সালে 130টি। এছাড়া গত 16 বছরের মধ্যে 2024 সালেও গুমের ঘটনা ঘটেছে, সেই সংখ্যাও নেহাতি কম নয়, 21টি। এখন প্রশ্ন আসতে পারে, এই গুমের সঙ্গে জড়িত কারা, কি বলছে তদন্ত প্রতিবেদন? প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো গুমের সংস্কৃতি এমনভাবে তৈরি করেছিল যাতে ঘুণাক্ষরেও কেউ বুঝতে না পারে। উদাহরণ হিসেবে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গুমের শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে কমিশন বলছে গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। যখন কোনো সংস্থা কাউকে তুলে নিত তখন তারা নিজেদের পরিচয় বদলে অন্য সংস্থার পরিচয় দিত। যেমন ডিজিএফআই হলে র্যাবের পরিচয় আর র্যাব হলে ডিবির পরিচয় দিত। একটি বাহিনী তুলে নিয়ে আসার পর তা অন্য বাহিনীর কাছে বন্দি রাখা হতো, এরপর হত্যা বা মুক্তি দিত তৃতীয় কোনো বাহিনী। গুমের শিকার এক ব্যক্তির কল রেকর্ড থেকে দেখা যায় তাকে তুলে নেওয়ার কিছুক্ষণ পর তার মুঠোফোনের প্রথম অবস্থান শনাক্ত হয় ডিজিএফআই এর সদর দপ্তরে। এরপর তাকে নেওয়া হয় ঢাকায় র্যাবের একাধিক আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টারে। কয়েক মাস পর সেই ব্যক্তিকে চট্টগ্রামে র্যাব 7 দ্বারা গ্রেপ্তারের কথা জানানো হয়। এতে বোঝা যায় গুমের শিকার কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া গেলেও তাকে আসলে কোন বাহিনী তুলে নিয়েছিল তা বোঝা খুবই কঠিন। এসব কারণে গুমের শিকার ব্যক্তিকে হত্যায় যারা সরাসরি জড়িত তারাও জানতেন না কাকে তারা হত্যা করছেন অথবা এই হত্যার কারণই বা কী, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের বিভিন্ন বাহিনীর মধ্যে হাত বদল, এক বাহিনীর এলাকায় অন্য বাহিনীর তৎপরতা এবং এসব তৎপরতার নির্দিষ্ট কোনো সীমানা না থাকায় গুমের ঘটনাগুলোর তদন্ত জটিল করে তুলেছে। তাহলে বড় প্রশ্ন আসে, গুমের টার্গেট হতো কিভাবে? প্রাথমিকভাবে গুমের টার্গেট নির্ধারণে 2টি পদ্ধতির কথা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে, যার একটি নেটওয়ার্ক ভিত্তিক পদ্ধতি। এক্ষেত্রে বন্দীদের নির্যাতন করে অন্যদের নাম বলতে বাধ্য করা হতো। এরপর যাদের নাম আসতো তাদেরকেও তুলে আনা হতো। তুলে এনে তাদেরও আবার নির্যাতন করে অন্যদের নাম বলতে বাধ্য করা হতো।
এর মাধ্যমে দীর্ঘ থেকে দীর্ঘতর হতো গুম করা ব্যক্তিদের তালিকা। এক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরও গুমের শিকার হতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তির সরাসরি নির্দেশ, যার উদাহরণ হিসাবে প্রতিবেদনে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাটি উল্লেখ করেছে কমিশন। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত র্যাব 11 এর তৎকালীন কমান্ডিং অফিসার তারেক সাইদ মোহাম্মদ 164 ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছিলেন সেই হত্যাকাণ্ডের জন্য তাকে এগিয়ে যেতে বলেছিলেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক এডিজি জিয়াউল হাসান। যেভাবে করা হতো নজরদারি। গুমের ক্ষেত্রে নজরদারির প্রধান হাতিয়ার ছিল মোবাইল ফোন বা মুঠোফোন প্রযুক্তি। গুমের শিকার ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে কমিশন জানতে পেরেছে এই তথ্যটি। টার্গেট করা ব্যক্তির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করার কাজ মোবাইল ফোনে নজরদারি ছাড়া অসম্ভব বলে কমিশনকে ইঙ্গিত দিয়েছে র্যাব ও সামরিক কর্মকর্তারা। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার এনএমসি এবং পরবর্তী সময়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি মোবাইলে নজরদারি পরিচালনা করত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। শুধু নজরদারির কাজে ব্যবহৃত প্রযুক্তি এবং পদ্ধতি র্যাব ও ডিবির মতো অন্য বাহিনীর কাছে সরবরাহ করত ডিজিএফআই। গুমের শিকার একাধিক ব্যক্তি জানিয়েছেন তাদের ধরে নিয়ে যাওয়ার আগে মুঠোফোনে সন্দেহজনক কল আসতো কিন্তু অপর প্রান্ত থেকে কেউ কথা বলতো না। টার্গেট করা ব্যক্তিদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য এই ধরনের কল করা হতো বলে জানিয়েছে কমিশন। যেসব কৌশলে অপহরণ করা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের অনুসন্ধানে দেখা গেছে সাধারণত রাস্তা বা বাসা থেকে মানুষজনকে অপহরণ করা হতো। সচরাচর রাতেই অপহরণ করা হতো। অবশ্য সব অপহরণ যে রাতে হতো তা কিন্তু নয়। অপহরণকারীরা সাধারণত সাদা পোশাকে এসে নিজেদের প্রশাসনের লোক, আইন প্রয়োগকারী সংস্থা বা ডিবি অথবা র্যাবের সদস্য বলে পরিচয় দিত। প্রতিবেদনে বলা হয় ভুক্তভোগীদের ফেরি, রাস্তার পাশ অথবা অন্যান্য জনসমাগম স্থল থেকেও অপহরণ করা হতো। বড় গাড়িতে জোর করে টেনে তোলার আগে তাদের প্রায়ই নাম ধরে ডাকা হতো। সাধারণত বড় গাড়ি বলতে এখানে হাইয়েস্ট মডেলের গাড়িকে বোঝানো হয়েছে। গাড়িতে তোলার পরপরই অপহরণের শিকার ব্যক্তির চোখ বেঁধে হাত করা পরানো হতো এবং অস্ত্র ধরে হুমকি দেওয়া হতো। গাড়িতে তোলার সঙ্গে সঙ্গে প্রায়ই শুরু হতো মারধর বা বৈদ্যুতিক শকের মতো নির্যাতন। অপহরণের অনেক ঘটনা জনবহুল জায়গাতেও ঘটত। প্রতিবেদনে উল্লেখ করা হয় কখনো কখনো অন্যদের উপস্থিতিতে এসব অপহরণের ঘটনা ঘটত। তবে এমন কোনো প্রত্যন্ত জায়গা থেকেও অপহরণ করা হতো যেখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকতো না। ফলে কী ঘটেছিল তা প্রমাণ করাটা অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে যেত। ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশপাশে থাকা মানুষও বুঝতে পারত না যে কাউকে অপহরণ করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সময় যারা ফিরে এসেছেন তাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন অথবা ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গুমের শিকার হওয়া ব্যক্তিদের কাউকে কাউকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় করার তথ্য র্যাবের গোয়েন্দা শাখার সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছে তদন্ত কমিশন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা কমিশনের প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিভাবে করা হতো নির্যাতন? শুরুর 3টি ঘটনা নিশ্চয়ই মনে আছে, আবারও মনে করিয়ে দেই আপনাদের। 2010 সালে ঢাকার ধানমন্ডি থেকে এক যুবককে অপহরণ করে র্যাব। পরে কোনো চেতনানাশক ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেওয়া হয়। আবার আরেকজনকে আটক করে তার যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয় র্যাবের ব্যবস্থাপনাতেই। এক ভুক্তভোগী প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পরে তাকে উদ্ধার করে সেখানে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাগুলো উঠে এসেছে গুম কমিশনে সাক্ষী দেওয়া বিভিন্ন জনের বয়ানে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে নির্যাতন ও হত্যার ঘটনার ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। এতে বলা হয়েছে আটকের পর ভুক্তভোগীদের সাধারণত গোপন অন্ধকার কক্ষে রাখা হতো এবং সেখানেই তাদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হতো। কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারের মাধ্যমে কমিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন 8টি গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।
যেগুলো ডিজিএফআই, র্যাব, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট দ্বারা পরিচালিত হতো। প্রতিবেদনটি বলছে, সামরিক কর্মকর্তাদের নিয়ন্ত্রিত বাহিনীগুলো যেমন র্যাব ও ডিজিএফআই-এর গোপন বন্দিশালায় নির্যাতনের জন্য ছিল বিশেষ বন্দোবস্ত। এসব গোপন বন্দিশালায় এমনভাবে তৈরি করা হতো যেখানকার শব্দ বাহিরে শোনা যেত না। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানোর জন্য বিশেষ যন্ত্র ও সরঞ্জাম তৈরি করা হতো। র্যাবে কাজ করেছেন সামরিক বাহিনীর এমন সদস্যরা কমিশনকে জানিয়েছেন, ভুক্তভোগীদের হত্যার পর লাশ সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। উদ্ধার হওয়া মরদেহগুলোর ময়নাতদন্তেও এর প্রমাণ পেয়েছে কমিশন। হত্যা ও লাশ গুমের যে স্পটগুলোর তথ্য কমিশন পেয়েছে তার মধ্যে বুড়িগঙ্গা নদী, কাঞ্চন ব্রিজ ও পোস্তাগোলা ব্রিজ অন্যতম। গুম হওয়া ব্যক্তির লাশ লুকাতে কখনো কখনো রেল লাইনের ট্রেনের নিচেও ফেলার তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারে। আবার মহাসড়কে নিয়ে দ্রুতগতির গাড়ির নিচে ধাক্কা দিয়ে হত্যা করার চেষ্টা উঠে এসেছে প্রতিবেদনে। সামরিক বাহিনী থেকে র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন এমন একজন কমিশনকে জানিয়েছেন, তিনি র্যাবে যোগদানের পর ওরিয়েন্টেশনের কথা বলে সংস্থাটির তৎকালীন গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তাকে কোনো একটি সেতুতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সামনেই দুজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। গুমের শিকারদের মেরে ফেলা হতো, না হলে অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। আবার অনেক ভুক্তভোগীদের কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হতো। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকার হওয়াদের মধ্যে 73% জীবিত ফিরে এসেছেন, তবে 27% এখনও নিখোঁজ। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুম, হত্যা ও লাশ নিশ্চিহ্ন করার পদ্ধতি এবং এতে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টি দেখে বোঝা যায় কতটা সমন্বিতভাবে এই কাজ করা হতো। এসব ঘটনার মাত্রা ও ব্যাপকতা পুরোপুরি উদ্ঘাটন করতে হলে বড় পরিসরে তদন্ত হওয়া প্রয়োজন। গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। 3 মাস পর মার্চে মধ্যবর্তী প্রতিবেদন দেবে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।